আজ সেই ভয়াল ৩৫শে জুলাই ২০২৪-এর যে রাতে অসম্ভব টেনশন ছিল, চারদিকে উৎকণ্ঠায় মানুষ ঘুরছিল আগামীকাল কি হবে কি হবে, কারণ মানুষ মরে যাবে নাকি অন্য কিছু ঘটবে, তার একটা দারুণ উৎকণ্ঠা ছিল ২০২৪-এ। যারা যারা সেই স্মৃতিকে মনে করতে পারেন তাদের জন্যই আজকের আলোচনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একই সাথে যারা ভুলতে বসেছেন তাদের জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা মনে করছেন যে জুলাই আসলে বেহাত হয়ে যাচ্ছে বা তিনি প্রতারিত হয়েছেন তার জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। আমরা বরাবরের মতোই আজও নেক্সাস টেলিভিশনের লাইভে আছি। এছাড়া ইউটিউবের নেক্সাস টেলিভিশনেও আপনারা দেখতে পাবেন আমাদের লাইভ, আর ফেসবুকের ভেরিফাইড পেজ নেক্সাস টেলিভিশন লাইভেও আমাদেরকে দেখতে পাচ্ছেন, এবং পরবর্তীতে আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী পুরো অনুষ্ঠান বারবার টিউন করে দেখতে পারবেন। আমাদের সাথে আজকে এই বিষয়ে আলাপ করার জন্য এসছে, কারণ আমরা আজকে যেই বিষয়টি রেখেছি সেটা খানিকটা অভিমানের সুরে, অভিযোগের সুরে, সেটা হচ্ছে বেহাত জুলাই ২৪। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আয়াতুল্লাহ বেহেশতি, সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তারপরে আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং একদম কর্নারে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনাদের তিনজনকেই স্বাগত। আমরা আলোচনাটা যেই দিকে নিতে চাই তা হচ্ছে যে জুলাই আন্দোলন এবং তৎপরবর্তী রাজনীতি, এবং জুলাই আন্দোলনটা কেমন ছিল এবং তার পরবর্তী রাজনীতি, সরকার গঠন এবং আজকের নির্বাচন উত্তর বাংলাদেশ, এর একটি জার্নি আমরা তৈরি করব। প্রথমেই আমি আলোচনাটা শুরু করতে চাইব আয়াতুল্লাহ বেহেশতিকে দিয়ে, কারণ ওই আন্দোলনের, ওই সময়, ওই সংকটের তিনি একজন সম্মুখ সারির যোদ্ধা। আয়াতুল্লাহ বেহেশতি, ওই ৪ আগস্ট, যেটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা ৩৫শে জুলাই বলেছেন, সেই ৪ আগস্ট রাতটা কেমন ছিল, আর তারপরে জুলাই কোন দিকে গেল? ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। আমি প্রথমে আমার কথা শুরু হওয়ার আগে আমি আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যিনি শহীদ ছিল, শহীদ আবিরকে স্মরণ করতে যাচ্ছি। আজকে ৩৫শে জুলাই ২০২৪ সালের আজকের এই দিনে আমি যতটুকু মনে করতে পারি আমাদের আন্দোলনটা যেখান থেকে শুরু হয়েছিল, কখনোই কোটা সংস্কার আন্দোলন ছিল না সেটি। আমাদের আন্দোলনটি শুরুই হয়েছিল গণ-অভ্যুত্থান থেকে। তো এই দিনের কথা যদি আমি স্মরণ করতে চাই, একটু আমার আগে যেতে হবে, অর্থাৎ ৩৩শে জুলাই বা ৩৪শে জুলাইয়ের দিকে যদি আমি কথা বলতে চাই, আমরা প্রায় তখন রীতিমতো প্রত্যেক দিনই আমাদের যে আন্দোলনের ঘটনাস্থল যেটি ছিল, অর্থাৎ সেক্টর 1 যেটিকে আমরা বলছি, পুরো ঢাকাকে আমরা 5টা সেক্টরে ডিভাইড করেছিলাম 17 জুলাইয়ের দিকে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয়। সেই সময় আমার এখনো মনে আছে যে আমরা প্রত্যেক দিন 8 থেকে 10 হাজার শিক্ষার্থীর সমাবেশ, ছাত্র জনতা সকলকে নিয়ে। সেখানে আমি অনেককে রাজনৈতিক দল, ছাত্র শিবির বলি বা ছাত্র দলের অনেকে দেখতে পেতাম, বাট সবার পরিচয় একটাই ছিল, সাধারণ শিক্ষার্থী। এখন অ্যাকচুয়াল অর্থে সাধারণ শিক্ষার্থী কারা ছিল? যারা সত্যিকার অর্থে রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত ছিল না। সাধারণ শিক্ষার্থী বলতে মূলত তাদেরকে বোঝানো হচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে 5ই আগস্টে যে হবে, তখন পর্যন্ত এটার কোনো আসলে ছিল না সেই অর্থে যে এই দিনই 5ই আগস্ট হতে যাচ্ছে। ইভেন আগের দিন পর্যন্ত, যেদিন আমরা একদিন এগিয়ে নিয়ে আসলাম, আমাদের প্রত্যেক দিন রাতে গুগল মিটিং হতো। সেই মিটে আমাদের যেই প্ল্যানগুলো করতাম, এক্সিকিউশন হতো পরবর্তী দিন। তো আমরা তখন পর্যন্ত শিওর ছিলাম না কেউ যে 5ই আগস্টে যে এখানে আপনারা কারা ছিলেন? এটা কি শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোরামটা ছিল, নাকি শুধু নর্থ সাউথ ছিল, নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যরা? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি ছিল সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার, তারপর সার্জিস আলম কখনো যুক্ত হতো। আর ওই গ্রুপে সবাই ছিল উপস্থিত। 17 জুলাইয়ের পরে পুরো আন্দোলনের গতি যদি বলি, ঘুরে গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হস্তান্তর হয়েছিল। তাদের কেন্দ্রীয় ভূতিকরণের জায়গা থেকে শুরু করে এটা বিকেন্দ্রীকরণ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাতে চলে গিয়েছিল সেই সময় লিডটা। তো আমি যদি একটা দিনের কথা যদি বলতে চাই স্পষ্টভাবে, 4 তারিখের, অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভ হলো 17 তারিখ
17 জুলাই থেকে 17 জুলাই নয়, আসলে 15 এবং 16 জুলাই 16 জুলাইতে। অফিসিয়ালি তারা ঘোষণা দিয়ে রাস্তায় আসে। আর এর আগেও কিন্তু 10 জুলাইয়ের দিকে 9 জুলাইয়ের দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চলে কোটা সংস্কার আন্দোলনের সাথে একত্রিত হয়ে কিন্তু আন্দোলন করছিল। কিন্তু 15-16 জুলাই যেটা হচ্ছে যেখান থেকে গণঅভ্যুত্থানের শুরু ভাবনা শুরু হচ্ছিল, সেই জায়গাটা তারা একসাথে একত্রিত হয়েছিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে। তো এই 35 জুলাইয়ের ঘটনা যদি বলতে চাই, আমার এখনো মনে পড়ে আমরা 7 থেকে 8 হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে আন্দোলন করছিলাম সেদিন। এই প্রগতির স্মরণে যে মোড়টা ছিল সেটা অবরোধ করেছিলাম। সেখানে তখন আমি এই আন্দোলন চলাকালীন সময় নাহিদ আমাকে ফোন করে। নাহিদের সাথে যে আমি যোগাযোগটা করতাম সেটা আসিফ নামে আরেকজন নাহিদ মানে হচ্ছে যে এখন এনসিপির যিনি মানে বর্তমান যিনি আর কি প্রধান আহ্বায়ক এবং হচ্ছে বিরোধী দলীয় হুইপ হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন। তো আমাকে বলে যে ভাই কালকে আমরা কারফিউ ব্রেক করব, আপনারা যদি সম্মতি দেন, আপনারা যদি এটা আমাদেরকে একত্রীভূত না করেন তাহলে হচ্ছে আমরা বিপদে পড়ে যাব। আপনারা সম্মতি দিচ্ছেন এটা জেনে আমি এখন সিদ্ধান্তটা নিচ্ছি। আমি এই কথাগুলো কথন যেটা হচ্ছিল সেটা এই আলাপটা আমরা একটু যাব, তার আগে আমি একটু দুদুভাইয়ের কাছে যাই। কারণ হচ্ছে আমি আসলে ওই 4 মানে আজকে তো ওই সেই রাতটা মানে 4 মানে 35 জুলাই বলেছিল আন্দোলনে, মানে মূলত 4 আগস্ট। দুদুভাইয়ের স্মৃতিতে কি আছে বা ওই সময়টা কি মনে হচ্ছিল, আন্দোলন কোন দিকে যাচ্ছে, আপনারা কি ভাবছিলেন কি হতে পারে বিএনপির পক্ষ থেকে, আপনি ব্যক্তিগতভাবে? জি, আপনাকে ধন্যবাদ। আমার 2 দক্ষ এবং আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকের দিনটা যদি আমি 2 বছর পিছিয়ে নিয়ে যাই তাহলে সেই দিনটা আমার কাছে এরকম স্মরণীয় যে শেখ হাসিনার পতনের জন্যে একটা 16-17 বছরের লাগাতার আন্দোলন এসে দেশে। শেখ হাসিনা পতন বিদায় এটা সম্ভব না হলো সারা দেশবাসী এই একটা জায়গায় কিন্তু একমত ছিল। আওয়ামী লীগ বাদে বিএনপি, জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, অসংখ্য নেতাকর্মী জেল খেটেছেন, মামলা হয়েছে, দীর্ঘ সংগ্রাম করে আসতে হয় যে কোনো আন্দোলনের চূড়ায় পৌঁছতে হলে। হ্যাঁ, তো ওই প্রেক্ষাপটটা এই যে মানে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, 36 দিনের যে মানে লড়াই, এটাই সমাপ্তি রেখা বলে আমার কাছে মনে হয়। অর্থাৎ ওটাকে জিনিসটাকে সামনে এনে ধরেন এই তরুণ ছাত্র তারা যেভাবে মানে উজ্জীবিত করলো সারা দেশবাসীকে, মৃত্যু তখন কোনো মানে ভীতির কারণ না, উৎসবের কারণ। মানে জীবন দিব কিন্তু আমি এটা মানব না, এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেল আমার কাছে এটা আমি এটা কখনো কারোর সঙ্গে শেয়ার করি না, আজকে শেয়ার করি। যখন একদিন আগে নিয়ে আসা হলো, খেয়াল আছে আপনার 5 তারিখে, ব্যাপারটা ছিল 6 তারিখে, তখন আমার ভিতরে কিন্তু একটা প্রতিক্রিয়া হয়েছিল যে আগে নিয়ে আসার মানে আছে না সব আছে, আগে নিয়ে আসাটা কতটা সঙ্গত যুক্তিযুক্ত। কিন্তু মানে এটা নিয়ে আপনি একটা দুশ্চিন্তায় আমার ভিতরে একজন আমার ছাত্র আন্দোলন করছে, আমাদের হাত দিয়ে 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু এই জায়গায় ছিলাম আমরা জাতীয় রাজনীতিতে এই আন্দোলনে। তা আমাদের ছাত্র সংগঠন, আমাদের নির্দেশনা ছিল কোন রকম সংগঠন কেন্দ্রিক পরিচিতি না নিয়ে নামা, অর্থাৎ বিভ্রান্তি বিভক্তি এটা যেন না হয়। এটা অবশ্য ভালো বলেছেন যে আপনি যেভাবে ভেবেছেন, আর নতুন প্রজন্ম যে নতুন বয়স সে আসলে আরো দ্রুত মানে আন্দোলনটাকে টেনে নিয়ে যেমন আমি বলি আমার জাতীয় রাজনীতি বিএনপি বড় সংগঠন ছিল, মানে হাসিনা বিরোধী ছাত্র সংগঠনও বড় ছিল, কিন্তু যারা তরুণ কিশোর একেবারে মানে যুবকের মানে প্রথম শ্রেণীতে পা দিয়েছে, তারা তাদের মতো করে ভাবুক এই আন্দোলনটা তাদের, আমরা যাব তার সঙ্গে। একটু না আমি শেষ করে দিই এই পর্বে। এটা আমার কাছে মনে হয়েছে ওই সময় আমাদের যে সিদ্ধান্তটা এটা ফলদায়ক হয়েছে, সাধারণের নেতৃত্বেই এই আন্দোলনটা তখন খুবই দারুণ একটা ব্যাপার ছিল যে সংগঠনকে সরাসরি যুক্ত না করা। ব্যারিস্টার ফুয়াদ,
আর একই প্রশ্ন আপনার কাছে, যে এই যে 4 আগস্ট রাতটা, ওই সময়টা, ওই রাতটা আপনি মনে করতে পারেন কিনা, কি হচ্ছিল, আপনার কি মনে হচ্ছিল, পার্টিগতভাবে কি ভাবছিলেন? ধন্যবাদ। ওই দিনকার দিনে আমার মনে আছে আমি 2টা ব্রিফ করেছি আর কি, একটা বাংলাতে একটা ইংলিশে, ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য, ডিপ্লোম্যাটদেরকে জানানোর জন্য, এবং কন্টিনিউয়াসলি আপনার আমাদের কূটনীতিক পাড়ায় যারা বন্ধুরা আছেন তাদেরকে আপডেট করতে হচ্ছে ডিফারেন্ট ফোন দিয়ে, সিম দিয়ে, এবং একই সাথে আপনার লুকায় বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে পিছনে। আর আমাদের পার্টি চেয়ারম্যান গ্রেফতার হয়ে গেছেন, মানে পুলিশ মানে হন্যে হয়ে খুঁজছে, আমাকে পার্টিকুলারলি বারবার জিজ্ঞেস করতেছে আর কি যে সে কোথায়। তো এই সময়টা তো সার্টেনলি আমরা দুশ্চিন্তায় ছিলাম, এবং ওয়েদারটা ভালো ছিল না, কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, আবার মেঘলা ছিল, অল্প বেশি বৃষ্টি হচ্ছে। 5 তারিখ সকালেও তাই ছিল আর কি। তো 4 তারিখে আমি বরাবরই আশাবাদী হয়ে গেছি, প্রিটি কনফিডেন্ট হয়ে গেছি 3 তারিখের ঘটনার পরে, যখন আপনার আর্ম ফোর্সেস দরবার করে সিদ্ধান্ত নিয়েছে তারা জনগণের বুকে গুলি চালাবে না। তো এইটা, এবং আমরা ভেতর থেকে জানতে পারতেছি যে পুলিশ অলরেডি টায়ার্ড হয়ে গেছে, তার আর্মস অ্যামুনিশন ফুরায় গেছে, 15 দিন 20 দিন ধরে টানা ডিউটি করতে করতে 18, 20, 22 ঘন্টা তারা সিম্পলি জাস্ট রান আউট অফ দেয়ার এনার্জি। তো এই 2টা জিনিসে আমি প্রিটি কনফিডেন্ট ছিলাম, জাস্ট ম্যাটার অফ টাইম। এবং আপনার মনে থাকার কথা, 5 তারিখে কিন্তু নারী সমাবেশ হওয়ার কথা, মহিলা সমাবেশ হওয়ার কথা। মনে আছে যে আমি বাংলাতে 2টা ব্রিফিং করেছি। প্রথমত বলেছি আগামীকালকে নারী সমাবেশ, আমাদের মা বোনেরা সবাই কালকে ঢাকায় আসেন। পরবর্তীতে বিকালে ওইটা চেঞ্জ করে আবার বাংলাতে ইংরেজিতে আবার ব্রিফ চেঞ্জ করতে হয়েছে আর কি। তো এইটা মানে অনিশ্চয়তা সব জায়গাতে, এবং কমিউনিকেশন যেখানে যেখানে কমিউনিকেট করা দরকার কোর পয়েন্টগুলোতে, যে কালকে কে কোথায় কিভাবে নামবে আসবে, সেই জায়গাগুলো আমাদের জায়গা থেকে আমরা সমন্বয় করেছি যতটুকু সুযোগ ছিল। তো আমি প্রিটি কনফিডেন্ট ছিলাম যে সামথিং ইজ গোইং টু হ্যাপেন টুমরো। ওকে, বাহ, এটা বেশ ভালো বলেছেন। আমরা জুলাইয়ের এই রাতটার কথা মনে করছি, কিন্তু আমরা এখন একটা ছোট্ট বিরতি নিব। বিরতির পরে ফেরত আসবো যে জুলাইয়ের পরে, মানে 5, 6 তারিখ 7 তারিখ থেকে কি হতে শুরু করলো, সেইখানে কারা কোথায় গেলেন, এবং তারপরে সরকারটি কিভাবে গেল, এবং তার ফলাফল এখন কোথায় পৌঁছলো। আমরা এই আলাপটা এইভাবে জারি রাখতে চাচ্ছি, এবং এই আলাপটা শুধু আজকেই না, আগামীকালও করব, তারপরের দিনও করব। তো আমরা একটা নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পুষ্টি পাওয়ার্ড বাই পুষ্টি। আমরা যেখানে আছি সেটা হচ্ছে যে জুলাইয়ের অংশীদারিত্ব থেকে বাদ পড়লেন কারা। কারণ জুলাইয়ের অংশীদারিত্ব নিয়ে একটা বড় তর্ক আছে, এবং জুলাই আন্দোলনে শুধু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, শিক্ষক শিক্ষার্থীদের, এই বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে এটা শুনতে চাই। জুলাইয়ের অংশীদারিত্ব থেকে কেউ বাদ পড়ে নাই। প্রশ্ন হচ্ছে যে বাদ পড়ার একটা ফিলিংস তৈরি হতে পারে, যে মনে হচ্ছে যে আমার ভয়েসটা সাফিসিয়েন্টলি রিফ্লেক্টেড হচ্ছে না, অথবা আমার দৃষ্টিভঙ্গিটা তার রাষ্ট্র কাঠামোতে রিফ্লেক্টেড হচ্ছে না, অথবা আমার প্রস্তাবনাটা, অথবা আমি যে সংস্কারটা যেভাবে চেয়েছিলাম সেটা সেইভাবে হয়নি। দেখেন, একটা রাষ্ট্রের লড়াইয়ের ভিতরে অনেকগুলো ইন্টারফ্রেঞ্চ থাকে। যে কোনো রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, কিউবান রেভলিউশন বলেন, বলশেভিক রেভলিউশন, ইরানের রেভলিউশন, সব কিছু বিবেচনা করলে আমাদের স্বাধীনতার লড়াই, মুক্তির লড়াই যদি দেখেন, অনেকগুলো ফ্রেঞ্চ ছিল। আপনার 71 সালে বামপন্থীরা যুদ্ধ থেকে যা চেয়েছে, বেঙ্গল নিউক্লিয়াস কিন্তু একই জিনিস চায় নাই। আবার দেখবেন যে সেনাবাহিনীর যারা যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডাররা কি আসলে একই উদ্দেশ্য নিয়ে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন? তো এই জন্য হচ্ছে যে একই যুদ্ধের ভিতরে আপনার একটা কমন আকাঙ্ক্ষা যেমন থাকে, ঠিক তেমনি আবার ভিন্নতর আকাঙ্ক্ষাও থাকে, এবং এইটা এক জেনারেশনে একদিনে ওভারনাইট রিফ্লেক্টেড হয় না। ধরেন যে যতগুলো এজেন্সি ছিল আন্দোলনের, সেখানে দেখা গেছে যে যখন সরকার গঠন করা বা অন্যান্য প্রক্রিয়ার ভিতরে সেই এজেন্সিগুলোর পার্টিসিপেশন প্রায় নাই হয়ে গেছে, মানে একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল পার্টিসিপেট করেছে, এরকম একটি হ্যাঁ, সেটা অভিযোগটা ন্যায্য, কিন্তু অভিযোগটা ন্যায্য। পার্টিকুলারলি যেটা বলা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেশন, মাদ্রাসা রিপ্রেজেন্টেশন, ন্যাশনাল ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেশন। এখন দুদুভাই ছাত্রনেতা ছিলেন, ব্রাহ্মণপাড়ায় ছাত্র রাজনীতি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাপারে এই অভিযোগটা তো পুরাতন অভিযোগ, যে তারা ডিসপ্রপোর্শনেটলি সব জায়গাতে দুদুভাইয়ের কাছে যেতে চাই, এটা ডিসপ্রপোর্শনেটলি সেই জায়গাটাকে করে, অ্যাসার্ট করে। যেহেতু ছাত্র দলও মানে ছিলেন, মানে আন্দোলনে ছিলেন, কিন্তু আমরা পরবর্তী যে পুরো প্রসিডিওরে সেখান থেকে কোনো ওইভাবে প্রতিনিধিত্ব দেখিনি কোথাও। মানে এক্ষেত্রে কি
মানে আপনার কি মতামত এই যে অংশীদারিত্বের ক্ষেত্রে যে বাদ পড়ার যে মানে ফুয়াদ ভাই বলতেছে একটা ফিলিং তৈরি হয়েছে বা একটা দাবি আছে বাদ পড়ে গেছে? প্রথমে একটা জায়গায় আসতে হবে, এই গণ অভ্যুত্থান কিসের জন্যে, তাহলে পরে পরবর্তী যে উত্তর খুঁজছি খুব সহজ উত্তরে হবে, আর না হলে পরে আপনার জটিলতর হতে হবে। প্রথমত এটা জনযুদ্ধ না, যুদ্ধ হিসাবে আমরা দেখছি। যুদ্ধ হলে তো 71 হবে আরেকটা, এটা হচ্ছে অভ্যুত্থান। অভ্যুত্থানের ক্যারেক্টার কি আর যুদ্ধের ক্যারেক্টার কি, এটা গুলিয়ে ফেললে পরে আরেক সমস্যা দেখা দেবে। সেই জন্য এই যে 24শে গণ অভ্যুত্থান, এটা মনে হয় এখন নির্ধারিত, যেটা অভ্যুত্থানই বলা হচ্ছে, গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান। তো সেই জায়গাটায় যারা এটার অংশগ্রহণ করছে তারা অভ্যুত্থানকারী, যোদ্ধা না। যোদ্ধাটা আবার অনেক খেতাব বিতরণ করার প্রশ্ন দেখা দেবে, সমস্যা দেখা দেবে। সেই জন্যে যারা এই লড়াই ছিল, আমি কিন্তু একটা সুদীর্ঘকালে লড়াই করেছি, 36 দিনের না, এর আগে আবার 1000 দিন 5000 দিনের ঘটনা থাকতে পারে। ওটা সেটা তো মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও ছিল। হ্যাঁ, শুধু মুক্তিযুদ্ধ 9 মাস না দিয়ে যদি বিচার করেন তাহলে হবে। একরকম দাঁড়াবে। এটা 24 বছরের বঞ্চনা এবং লড়াইটা ছিল। সেখানে 71-এর অনেকে গুলি ফেলে যে আমি মুক্তিযুদ্ধ করছি, এবং ওই সময় ছিল সে, বাকি সময় সে ছিল না। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদ দিয়ে গণতন্ত্রে যাওয়া। অর্থাৎ গণতন্ত্রের জন্য এই দেশের আপনার যুদ্ধ হয়েছে, মানুষের অধিকারের জন্য যুদ্ধ হয়েছে। লড়াইটা মুখ্য বিষয়টা হচ্ছে গণতন্ত্র আপনি ফিরবেন, আর না হলে পরে অন্তর্বর্তীকালীন সরকারটা নিয়ে আপনাকে বসে থাকতে হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকারই মানে বসে থাকেন, এটা বিপ্লবী একটা রূপ দেন, তাহলে আলাদা কথা। সমস্যা হচ্ছে কি দুদু ভাই, এখনো পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের যে অংশগ্রহণ, এই অংশগ্রহণ নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে। না না, আমি কেন বলছি, আমি সহজতর করার জন্য গণতন্ত্রে যাব। গণতন্ত্রে গেলে আপনার নির্বাচনে যেতে হবে। নির্বাচনে এইখানে সবাই অংশগ্রহণ করেছে যারা এই অভ্যুত্থানের সঙ্গে কম বেশি যুক্ত ছিল। ছাত্ররাও তাদের ভিন্নমত থাকতে পারে, কিন্তু একটা পার্টি হয়েছিল, মানে এখনো যেটা এনসিপিকে আমরা ধরে নিতে পারি, ওখানে তাদের অংশগ্রহণটা বেশি ছিল। জামাত ছিল, বিএনপি তো ছিল, এরকম অন্যান্য ছোটখাটো অনেকগুলো পার্টি এখানে, কেউ জোটবদ্ধভাবে, কেউ একা ইলেকশন করছে। কিন্তু আমি শেষ করে দিই, তা আপনি যদি অভ্যুত্থানের পরবর্তী সুশৃঙ্খল একটি বাংলাদেশ চান, তাহলে নির্বাচনে গিয়ে জনমতকে আপনাকে কার উপরে দায়িত্ব দিচ্ছে সরকার গঠনে, এটার দিকে আপনার যেতে হবে। আর না হলে পরে আপনার যদি বিপ্লবী ধারণা পোষণ করেন, তাহলে পরে অন্তর্বর্তী সরকারকে কন্টিনিউ করা। আমি শুরুতেই বলেছি এই লড়াই ছিল গণতন্ত্রের জন্য। তো সেখানেও তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে নির্বাচনটা তো দেরিতে হলো কেন, মানে এই প্রশ্ন থেকে যায়। ওই জন্য অন্তর্বর্তী সরকার, আমরা ওইখানে তো যাবো দুদু ভাই, কিন্তু তার আগে আগের প্রশ্নটা যাই, সেটা হচ্ছে বেহেস্তির কাছে। সেটা হচ্ছে যে আয়াতুল্লাহ বেহেস্তি, আমার একই প্রশ্ন আপনার কাছেও, যে এই যে অংশীদারিত্বের যে বিষয়, এবং মানে অনেকেই বলছেন যে তারা প্রতারিত বোধ করেছেন, অনেকে বাদ দেয়া হয়েছে তার কন্ট্রিবিউশন ইত্যাদি ইত্যাদি, এইখান থেকে আপনার মতামত কি? ধন্যবাদ। দেখুন, স্টার্টিং একটা কথা হয়েছে যে বিপ্লব বেহাত, গণঅভ্যুত্থান ব্যর্থ নয়। এই কথাটি আমি এর আগেও বলেছি। অংশীদারিত্বের জায়গা কেন আমি আনলাম বা কেন কথাগুলো এখন চলে আসছে এই বিষয়গুলো, প্রথমত দেখুন, 5ই আগস্টে ঘটবে এটা কেউ জানতো না। জনগণ গণতন্ত্র কি, অন্তর্বর্তীকালীন সরকার কি, আর বিপ্লবী সরকার কি, এইসব জিনিস জনগণ বোঝে না, বোঝার তাদের দরকার নেই। স্টুডেন্ট মেরেছে, বিগত 17 বছর তারা পেটেও কিন্তু লাথি খেয়েছে। তো সেই জায়গা থেকে কেন এই টার্নিং পয়েন্টে সেটা একটা বয়েলিং পয়েন্টে পরিণত হলো, কেন এখনই সরকারের পতন করতে হলো, আগে কেন হয় নাই, এই প্রশ্নগুলো সবকিছু একসাথে জড়িত হয়ে যায়। সেই জায়গা থেকে বললে আবু সাইদের হত্যা থেকে শুরু করে, শিক্ষার্থী হত্যা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস জনগণ ইমোশনালি হিট করেছিল। জনগণ জানতো না এরপরে কি অন্তর্বর্তীকালীন সরকার আসবে, জামাতের আসা দরকার না বিএনপির আসা দরকার, এটা জনগণ জানে না, জনগণ জানার প্রয়োজনও নেই। শেখ হাসিনাকে যেতে হবে, এই জিনিসটাই জনগণের কাছে মুখ্য ছিল। এই বিষয়টার পরে কি ধরনের সরকার আসবে, এটা গ্রহণ কারা করবে, আন্দোলন যারা সমন্বয় করেছে তারা এটা গ্রহণ করার কথা। এখন এই সমন্বয়ের জায়গা এরকম থেকে বলবেন যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় আছে এবং রংপুরে হচ্ছে, এটা ঢাকা থেকে অনেক দূরে বেরোবি। আবু সাইদ মারা যাওয়ার পরেও তার কোনো আন্দোলনকারী বন্ধুরা এই নেগোসিয়েশনে উপস্থিত হতে পারেননি।
শুধু ঢাকা ইউনিভার্সিটি আমি শুধু আমরা যদি পাবলিক বিশ্ববিদ্যালয় বলে যদি জিনিসটাকে এভাবে বলি তাহলে আসলে এটাও রং হবে, কারণ পাবলিক ইউনিভার্সিটির মধ্যে একটা অন্তর্বর্তীকালীন মানে ইন্টারনাল একটা কোরাম তৈরি হয়েছিল, তারা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিকে ক্রস আউট করছিল, ওখান থেকে মাইনাস করছিল সবাইকে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি বলি যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের জায়গা থেকে যদি আমি ভাবে বলি তাহলে তো সবাই স্টেক হোল্ডার, রাইট? আর সেই সময় যারা যারা ভূমিকাগুলো পালন করেছিল, সমন্বয়ক তো শুধু একটা পদ মাত্র, একটা জাস্ট আন্দোলন সমন্বয় করেছে তারা, এর বাইরেও আরো অনেকে ছিল। কিন্তু যারা এই সমন্বয়ক লিস্টে যাদের নাম ছিল, এই যে 625 বা 35 জন, এদেরকে একত্রিত কেন করা হয়নি? কারণ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল একটা নির্দিষ্ট জায়গা থেকে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছিল। এটা কি ফিজিবল ছিল আসলে ওই সময়টাতে এত লোককে একত্র করে তারপরে অবশ্যই ফিজিবল ছিল, সরকার গঠন করা? অবশ্যই ফিজিবল ছিল। 5 আগস্টের পরে কার্যত সেই অর্থে বলতে গেলে আমাদের কোনো গভর্নমেন্ট ছিল না, কোনো প্রশাসন কাজ করছিল না। রাস্তায় নেমে পোলাপান গিয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, বাজার দর নিয়ন্ত্রণ করছে, বন্যার সময় ত্রাণ দিতে চলে যাচ্ছে, এই বিষয়গুলো ঘটছিল। এটাকে কারণ নির্দেশ হয়েছিল? হয় নাই, কাউকে কিন্তু বলে সবাই সেলফ স্যাটিসফ্যাক্টরি হয়ে কাজগুলো করছিল। তো সেই জায়গা থেকে এই পার্সনগুলোকে কেন একত্রিত করা যাচ্ছিল না, এই বিষয়টা তো ফিজিবিলিটির প্রশ্নই আসে না। নাহিদ ইসলাম যদি সে যদি বলে বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেহেতু আপনি মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানে একজন সমন্বয়ক ছাত্র আন্দোলনের, তো আপনারা কি মানে আপনি তো সবার কথা বলতে পারবেন না, কিন্তু তারপরেও আপনাদের ভিতরে কি ওই যেটা ফুয়াদ ভাই যে ফিলিং এর কথাটা বললেন, এই ফিলিংটা কি তৈরি হয়েছে যে আপনারা মানে প্রতারিত হয়েছেন? ফিলিং বলা তো এটা অনেকে লঘু করে ফেলা বিষয়টাকে, এটা তো বাস্তব। কি বলতে চান আপনি, কিভাবে বলতে চান? আমি বলতে চাই এটা বাস্তবিকভাবে যে এখানে সবাইকে মাইনাস করে একটা নির্দিষ্ট কোরামের জন্য তাদের নিজস্ব স্বার্থের জন্য এটা পুরোটা চরিতার্থ করা হয়েছে। এটাকে আমি সম্পূর্ণভাবে বলে অপোজ করবো এটাকে। এবং তাদের এই প্ল্যানটা যারা করেছে তারা বলতে চাচ্ছিল যে এই ডিএসএফ নামে একটা সংগঠন, ডেমোক্রেটিক স্টুডেন্ট ফোর্স অর ছাত্র শক্তি নামে যেটাই তারা বলুক, একটা ভাবে পাঠচক্র করতো, তারা চালাতো, এটা তাদের একটা ফসল না। এটা কথাটা সম্পূর্ণভাবে ভুল। যদি সেটাই হয়ে থাকতো তাহলে 17 তারিখ তাদেরকে বন্ধ করে দিয়ে আন্দোলন চলে যেতে হতো না। নাহিদ ইসলামের অনেক ত্যাগ আছে, আমি অস্বীকার করবো না। আপনারা কি ধরেন ফরহাদ মাজার বলেছেন তার একটা বই লেখা হয়েছে তার আগে, ওই বই থেকে সবাই উৎসাহিত হয়েছে, আপনারা কি ওই বই পড়েছেন? না, আমরা কখনো ফরহাদ মাজারের পাঠচক্র আমি জানতাম, আমি আমার ব্যক্তিগতভাবে জানতাম, কজ আমি মুক্তি ফোরাম বা ওরা আরো অন্যান্য রাষ্ট্র সংস্কার আন্দোলন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় করতো, কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে জানি কারণ আমি অনেক লম্বা সময় অ্যাক্টিভিজম করে আসতেছি। আমি 2015 সাল থেকে অ্যাক্টিভিজম করে আসতেছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা অন্যান্য স্টুডেন্ট জানার কথা না। রেগুলেটরি একজন ব্যক্তি হিসেবে বা একজন ব্রেইন হিসেবে বা যেভাবে বলেন প্ল্যানার হিসেবে যদি বলি সেটা আমি উল্লেখ করতে পারি, সেটা আমার জায়গা থেকে। কিন্তু তার মানে এই না যে এটা ফরহাদ মাজারের বই পড়ে বা একটা নির্দিষ্ট কোরামের কাছে তাড়িত হয়ে সবাই রাস্তা, বিষয়টা এরকম না। যদি সেটাই হতো 17 তারিখ রাস্তা থেকে তারা হল ছেড়ে বাসায় চলে গিয়েছিল, এরপরে আন্দোলনকে পুনরুজ্জীবিত কারা করলো? পরবর্তীতে আমরা কি দেখি নাই এই আন্দোলনের সাথে সার্জিস নিজে বলেছে স্পষ্টভাবে, 18 তারিখে যখন তাকে ফোন করা হয় স্পষ্টভাবে বলেছিল, ভাই আপনারা আন্দোলন করতেছেন, কোটা সংস্কার নিয়ে আমরা আন্দোলন করেছি, আপনারা এখন একটা কাহিনী এখানে ঘটায় ফেলছেন, আপনাদের ব্যাগে হামলা হয়েছে, এই বিষয় নিয়ে আমাদেরকে দয়া করে এটার মধ্যে ইনভলভ করবেন না, এই ধরনের একটা কথা সে বলেছে। এটা রেকর্ডিং পর্যন্ত আছে। বিভিন্ন সময় সে তার হলের মধ্যে বিভিন্ন জায়গা থেকে যখন বলেছে, হাসনাদের কি আমরা ভয়েস রেকর্ডিং বা ভিডিও আমরা দেখি নাই, স্পষ্টভাবে আমরা সেখানে দেখেছি। এখন বলতে পারেন যেটা যে এই বিষয়গুলোকে স্ট্র্যাটেজি না, কিন্তু কোনটা স্ট্র্যাটেজি কোনটা চূড়ান্ত মুহূর্তে এসে যদি আপনি তখন স্ট্র্যাটেজির পরিচয় দিতে যান তাহলে সেটা স্ট্র্যাটেজি না, সেটা একটা ধুরন্ধরগিরি হয়ে যাবে। মূলত এই জায়গা থেকে আপনার এটা অ্যাডমিট করতেই হবে। এই কোটা সংস্কার আন্দোলন দুইটা ফেসে যদি আমি ডিভাইড করি, কোটা সংস্কার আন্দোলন একটা, আর একটা গণঅভ্যুত্থানের আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনকে গণঅভ্যুত্থানের রূপ লাভ করানো, যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে, এবং এটাকে ম্যাস আপরাইজিং এ নিয়ে গিয়ে এই যে হামলাটা হয়েছে, প্রথমবার দেখাতে পারবেন এইভাবে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে হেলিকপ্টার দিয়ে, রেস্কিউ হেলিকপ্টার দিয়ে পুলিশকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছে র্যাব তাদের রেস্কিউ হেলিকপ্টার দিয়ে। এটা কি শেখ হাসিনার পরাজয় ছিল না? অবশ্যই ছিল। এবং সেটা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ না, এটা সারা বাংলাদেশের প্রথম প্রতিরোধটা ছিল 18 জুলাই, সেদিন হয়েছিল সেটা। ঠিক আছে, মানে আমরা এর সাথে আরেকটা জিনিস, আপনি সাম্প্রতিক একটা মানে সাক্ষাৎকারে একটা কথা বলেছেন, আমরা সেই কথাটাতে ফিরবো। আপনাকে দিয়ে আমরা মানে একটা ছোট্ট বিরতি নেব, আপনাকে দিয়ে শুরু করব, তারপর আবার ফুয়াদ ভাই যদি একটু লম্বা বসতে হবে, কিন্তু আমরা ফেরত আসবো ফুয়াদ ভাই পর্যন্ত। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদের আলোচনা যেখানে ছিল আয়াতুল্লাহ বেহেশতির সাথে, সেইখানে একটা প্রশ্ন জুড়ে দিব। আয়াতুল্লাহ, তখন আপনি যে কথাগুলো বলছিলেন যে বাদ পড়া এবং এক ধরনের প্রতারণার জায়গায় পৌঁছে যাওয়া, যদি শব্দটা আমি ব্যবহার করতে চাচ্ছিলাম না, তারপরেও কিন্তু আপনি ফিলিংয়ের জায়গাটাকে খুবই সফট মনে করছেন, এর জন্য একটা কঠিন শব্দ দিয়ে আমরা মানে প্রকাশ করছি। এইখানে আপনি এর মধ্যে একটি সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে আপনি বলেছেন কিচেন ক্যাবিনেট, এবং আরেকটা নতুন জিনিস আমি শুনতে পেয়েছি, সেটা হচ্ছে টুয়েসডে কমিটি, টিউসডে গ্রুপ। টুয়েসডে গ্রুপ। এখন এই টুয়েসডে গ্রুপটা কারা
আর কিচেন ক্যাবিনেট এবং এখানে এদের ভূমিকা কি, এবং এটা নিয়ে আপনার একটা বড় অভিযোগ, এবং যেটা একটা মনে করেন যে জুলাই যাদের মাধ্যমে বেহাত হয়েছে। আচ্ছা দেখুন, কিচেন ক্যাবিনেট বা এই যে রঙিন রঙিন যে নামগুলো আসলে যে কোনো নামে আখ্যায়িত করা যায়। এটা ডার্ক স্টেট বলে, অনেকে ডিপ স্টেট বলে, অনেকে আবার অনেকভাবে বলে যে ছায়া সরকার, মানে এইটা এরকম একটা গ্রুপ আর কি বেসিক্যালি। এই গ্রুপটা সম্বন্ধে আমার সর্বপ্রথম ধারণা আসে হচ্ছে সেপ্টেম্বর বা ইসের পরে, যে এরকম কিছু একটা হতে যাচ্ছে 24-এর, এটার পরে এরকম কিছু একটা হতে যাচ্ছে যে তারা নিজস্ব মতো একটা মানে সিন্ডিকেট করে এই সিদ্ধান্তগুলো তারা ম্যানিপুলেট করবে, নিজেদের মতো করে করবে। বিষয়টা যেভাবে স্বাধীন হওয়ার কথা ছিল, আমাদের কেন 3 জন উপদেষ্টা রাখা হয়েছিল শিক্ষার্থীদের মধ্য থেকে? এক কথা হচ্ছে লেজিটিমেসি, যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যে জুলাইয়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে 3 জন আছে এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এরা একটা অন কাইন্ড অফ মনিটরিং হিসেবে থাকবে এখানে। তরুণ ইয়াং মাইন্ড তারা মনিটর করবে, পুরো জায়গা থেকে এটা থাকবে। স্টার্টিংয়ে মাহফুজ আলমকে কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নেওয়া হয়েছিল। হ্যাঁ, অন কাইন্ড অফ ভাবেই বলা হয় যে প্রধান উপদেষ্টা যা দেখে মাহফুজের চোখ দিয়ে দেখে, যা শোনে তার কান দিয়ে শোনে, বিষয়টা এরকম, এবং যা বলে তার মুখ দিয়ে বলে, বিষয়টা এরকম তার হয়ে গিয়েছিল। তো সেই যে কিচেন ক্যাবিনেটের অংশ না, তারা টিউসডে নামে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের একটা অংশ ছিল। তারা শিক্ষার্থীরা যেভাবে মানে আমরা বড়দেরকে দেখে যেভাবে অনুকরণ করি, বড়রা সিনিয়ররা তৈরি করেছে কিচেন ক্যাবিনেট। কারা কারা ছিল? মাহফুজ ছিল, তার আশরাফ নামে হয়তো আরেকজন ছিল, নাহিদ ছিল, তারপর আসিফ ছিল, এরকম তারা নিজস্ব করে যারা জুনিয়র একটা কোরাম করেছে, এটা কিচেন ক্যাবিনেটের ভেতরে থেকে, হ্যাঁ, সরকারের ভিতরে থেকে। তো এখান থেকে সিদ্ধান্তগুলো ম্যানিপুলেট হতো। এইটার খারাপ না ভালো সেই দিকে আমি যদি ভাবে নাও বলি, বিষয়টা হচ্ছে কেন তোমাদেরকে এখানে প্রেরণ করা হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী মারা যায়নি, তোমরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছো, তোমাদের প্রতি রেসপেক্ট রেখে কেন্দ্রীয় সমন্বয়ক যেভাবেই তোমরা বলো, তোমরা ওখানে গিয়েছো, এটা সবাই মেনে নিয়েছে। কিন্তু তোমাদের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল এই যে এতজন আহত হলো, নিহত হয়েছে, এদের জিম্মাদারি তোমাদের হাতে আজকে। এদের পুনর্বাসন, এদের সৎকার তোমাদের করতে হবে, বিচার কার্যটা তোমাদের সম্পাদন করতে হবে, যেটা 18 মাসে কিছু হয় নাই। যাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা হয়েছে বা যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারা সবাই দেশের বাইরে। দেশের মধ্যে যারা ছিল, অনেক সময় এলিগেশন আসছে যে অমুককে দেশের বাইরে পাস করে দেওয়ার জন্য 1 কোটি টাকা 2 কোটি টাকা অফার হয়েছে, যেগুলো অভিযোগে আমি সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। আপনি কি তাহলে এটা বলতে চান টুএসডি গ্রুপ এবং ক্যাবিনেট মানে কিচেন ক্যাবিনেট এদের কর্মকাণ্ডে আসলে জুলাই বেহাত হওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয়েছে? সবচেয়ে বড় বেহাতটা এখানেই হয়েছে। এখানে আমরা আপনার কাছে ফেরত আসবো, একটু দুদু ভাইয়ের কাছে যাই। দুদু ভাই, তো আপনি ওই সময় অবজার্ভ করছিলেন কি কি হচ্ছিল। আমি জানি না আপনি টুএসডি গ্রুপের নাম শুনেছেন কিনা, আমি আসলে প্রথম শুনলাম, মানে বেহেস্তির এই থেকে। আর আগে কিচেন ক্যাবিনেট শুনেছি। তো ও আসলে দাবি করছে যে এই মেকানিজমের ভিতর থেকেই জুলাইয়ের মেইন স্পিরিটটা বেহাত হয়ে যাচ্ছে, এরকম একটি বক্তব্য সে হাজির করছে। না, সে তো খুব কাছ থেকে এই জিনিসগুলো অবজার্ভ করছে, তার তো নজরে থাকতেই পারে যে তারা তখন ছাত্র প্রতিনিধি শুরু বললে ভুল হবে। টোটাল ব্যাপারটা আন্দোলন, তারপরে সরকার গঠনে তাদের ভূমিকা ওই রকম না থাকলেও তাদের প্রতিনিধি কিন্তু এই প্রথম ছিল। আয়তুল্লাহ বেসি তো ওদের সাথে খুবই ক্লোজলি মানে যুক্ত ছিলেন। আমি নাহিদ এবং আসিফের সাথে 2018 সালে না, স্বাভাবিক কারণে এই একমাত্র ক্যাবিনেট যেখানে ছাত্র প্রতিনিধি ছিল উপদেষ্টা হিসেবে, মানে মন্ত্রী পদমর্যাদায় তারা ছিলেন এবং তারা ভূমিকা রাখছেন। সেটা মানে খারাপ না ভালো না সংকীর্ণ না ব্যক্তি স্বার্থ, সেটা পরে হয়তো বিচার বিশ্লেষণ করে দেখা যাবে, কিন্তু দায়িত্ব নিতে হবে, যেটা বেস্তি বলছে। মানে হ্যাঁ, এই যে কিচেন ক্যাবিনেট যদি প্রশ্নটা ওঠে, যাদের নিয়ে ওঠে তাদের দায় কিন্তু পরিষ্কার করতে হবে। আপনি মনে করেন যে জুলাই স্পিরিট এদের কারণে অনেক বেশি ব্যাহত হয়েছে? স্পিরিটটা আমি ইয়ে করছি না, তবে একটা জিনিস তো আপনি এড়ানো খুব কঠিন। গণঅভ্যুত্থান এটা দ্বিতীয় বাংলাদেশের প্রেক্ষাপটে। পাকিস্তানে 69 একটা গণঅভ্যুত্থান আর 90 একটা গণঅভ্যুত্থান ছিল, যেটা আমরা এরশাদ বিরোধী আন্দোলন আমরা শুরু করেছিলাম। আমানরা সেটা আমানসিক বললে ভুল হবে, অন্যান্য ছাত্র সংগঠন সবাই মিলেই ওটা শেষ করেছিল, অর্থাৎ বিদায় করছিল এরশাদ সাহেবকে। এবার যে এরকম শেখ হাসিনাকে বিদায় করা, এখানে প্রেক্ষাপট ভিন্নতর হচ্ছে। এখানে একটা বড় সেকশন তরুণ, যারা বেসিক্যালি কোনো ছাত্র সংগঠনের সঙ্গে ছিল না, কিন্তু এর মধ্য দিয়ে এই জাগরণটা অন্যান্য ছাত্র সংগঠনকেও আমি অবশ্যই গুরুত্ব দিচ্ছি, জাতীয় রাজনীতি যারা ছিলেন তাদেরকেও গুরুত্ব দিচ্ছি, কারণ এটা একটা মানে গণঅভ্যুত্থান মানে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে হয়েছে। সামনের সারিটা হচ্ছে তরুণদের,
তাদের পিছনে কিন্তু টোটাল নেশন গিয়ে দাঁড়াইছিল। সবসময় তরুণরাই নেতৃত্ব দিয়েছে এখন পর্যন্ত যতগুলো তো হয়েছে। সেই বিবেচনা থেকে সব থেকে ও যেটা বলছে এটা আমি তার সঙ্গে একমত, সেটা হচ্ছে বিপদগামী না, সেটা হচ্ছে এই ভাবমূর্তিটা কিছু ব্যক্তির এবং গোষ্ঠীর কারণে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। আমরা একটু দেখি ব্যারিস্টার ফুয়াদ কি বলেন। অবশ্য ব্যারিস্টার ফুয়াদ সম্ভবত একটা জায়গায় আপনার সাথে দ্বিমত করবেন যে মানে গণ অভ্যুত্থান, উনি এর মধ্যে বলেছেন যে জুলাই হচ্ছে 1000 বছরে ঘটে যাওয়া সবচেয়ে বড় মানে মেমোরিজ, একটা মানে পুরো বক্তৃতা শুনলাম বসে বসে। যাই ওই আলোচনা আমরা পরে যাব, কিন্তু আগে হচ্ছে 2SD গ্রুপ এবং এটা নিয়ে আপনার তো জানার কথা। গ্রুপের কথা তো শুনেছি যখন বিএনপি জামাত জোট সরকারে ছিল, আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার জন্য সেই 2004-5-6 সালে ডিপ্লোম্যাটরা যে রেগুলার বসতেন এবং ইন্ডিয়ান ইন্টারফারেন্স এখানে ছিল, কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায়, জঙ্গি নাটক, সব কিছু দুদু ভাইদের নিজেদের মনে থাকার কথা। টুয়েসডে ক্লাবের আইডিয়াটা সবসময় সবচেয়ে বেশি প্রমিনেন্সে আসছে সম্ভবত থমাস হ্যারিম্যান সাম্বরি, একজন মিডিয়াতে খুব কম আলাপ হয়েছে, রাইট। এখন একটা না ব্যাপক আলোচনা হয়েছে তখন এটা। এখন একটা বিষয় দেখেন যে আয়াত যে বিষয়গুলো তুলতেছে না, মানে এত মাইক্রো অ্যাসেসমেন্টে গেলে আপনি মানে একটা বড় বিপ্লবের চিত্র থেকে আপনি হারিয়ে যাবেন, একটা বড় পরিবর্তন, একটা বড় আকাঙ্ক্ষার জায়গা থেকে আপনি হারিয়ে যাবেন আর কি। মোদ্দা কথা হচ্ছে রিপ্রেজেন্টেশনে তো সমস্যা আছে, এটা আমরা দেখতে পেয়েছি। একটা বিষয় দেখেন যে প্রাইভেট ইউনিভার্সিটি সর্বপ্রথম কোনো পলিটিক্যাল আন্দোলনে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আপনি কম্পেয়ার করার মতো জায়গাতে নাই, এখানে অন্যায্যতা আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই লড়াই সংগ্রাম রাজনৈতিক, তারা লেখাপড়া করে না ঠিক মতো, তাদের দেশের রিসার্চে খুব বেশি অবদান নাই, গবেষণাতে অবদান নাই, কিন্তু রাজনৈতিক আন্দোলনে যদি কন্ট্রিবিউশনের কথা বলেন তার 100 বছরের হিস্ট্রি আছে। তাহলে সেই জায়গাতে তো আপনার ন্যায্যতার প্রশ্ন, কোরামের কোশ্চেনে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ফাইট করতে পারবে না। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এইটা তাদের একটা ফার্স্ট স্টেপ, তাদের পরবর্তী রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে তারা হিস্সাটা পাবে। মাদ্রাসার আমাদের পুরো হিন্দুস্তানের স্বাধীনতার আজাদির লড়াইতে আপনার আলেম ওলামায়ে কেরাম, মাদ্রাসার স্টুডেন্টদের মানে অসাধারণ ভূমিকা আছে। আপনার যদি শহীদদের তালিকা দেখেন, দিল্লি গেটে সবচেয়ে বেশি শহীদদের তালিকা দেখবেন মুসলমান এবং যারা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা ছিলেন। তাহলে সেই জায়গাতে তারাও কিন্তু পলিটিক্যালি ফার্স্ট টাইম রেকগনাইজড হয়েছেন, তাদের 85-86 জন মানুষ শহীদ হয়েছেন, তার ভিতরে ছাত্রীও আছে, শিক্ষার্থী আছে। তাহলে এই রাজনৈতিক হিস্সাটা প্রথম দফায় আপনি পাবেন না, এটা একটা রিয়েলিটি। মানে এটা আমি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মানে অন্যায্য আচরণ নিয়ে কিন্তু আমি কথা বলি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে কোরামের পলিটিক্স তো বাংলাদেশে এক্সিস্ট করে, দলের ভিতরে করে, ব্যক্তির ভিতরে ব্যক্তি, গ্রুপের ভিতরে গ্রুপিং, মানে খুবই যেহেতু ডেমোক্রেটিক সোসাইটি না, এখানে গণতন্ত্রায়নটা হয় নাই সমাজে, রাষ্ট্রে, দলের ভিতরে, এখানে কোরাম মানে মানে সাবসাইডেস এভরিথিং এলস। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এই দাবিটা তুলতে হবে, এই আলাপটা তুলতে হবে, কিন্তু ফ্যাক্টস হচ্ছে লড়াইয়ের হিস্সাটা মানে আমি আকাঙ্ক্ষা। এটা আপনি ঠিকই বলেছেন, এই আলাপগুলো জারি না থাকলে আসলে তার বাদ পড়ে যাওয়ার রাজনীতিটা অনেক বড় হয়। কারণ হচ্ছে আমাদের মিডিয়াতে এখনো আমরা হয়তো একজন দুজন বলেছি বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বাদ হয়েছে, কিন্তু তাদের প্রতিনিধিরা এসে বলছেন এই ঘটনাটা খুবই কম ঘটছে। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি। আমাকে একটু আমার বিরতিতে যাওয়ার আগে আমার একটু বলার আছে, যেটা বলা হয়েছে যে 1921 সালে প্রতিষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের 100 বছরের ইতিহাস। সেখানে 1992 সালে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় এবং সেখানে আমাদের প্রয়াত নেত্রী, যিনি জননেত্রী যার কথা বলা হচ্ছে খালেদা জিয়া, ওনার ব্যাপক একটা ভূমিকা ছিল সেখানে। 1992 পর থেকে দেশনেত্রী হিসেবে উল্লেখ করা হচ্ছে। আমি আমার ভুল হলে আমাকে সংশোধন করে দিবেন। জননেত্রী শেখ হাসিনাকে বলা আমি সেটা অপোজ করছি, আমি ওনাকে জননেত্রী হিসেবে দেখতে চাচ্ছি না, বাছাই না। কিন্তু আমি সেটা কেন বলছি, আমার কথাটা হচ্ছে 92 এর পর থেকে 2015 সালের নোভেট, 18 সালের নিরাপদ সড়ক কোটা সংস্কার আন্দোলন এবং 24-এর এই গণঅভ্যুত্থান, এর আগে আরো বেশ কয়েকটি আন্দোলন ছিল। 2015 সালে আরো একটি আন্দোলন হয়েছিল, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন। এই আন্দোলনগুলোর গোড়াপত্তন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে হয়ে আসছে। ভ্যাট দেব না, গুলি কর, এটা দিয়ে নতুন করে ওই স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে সর্বপ্রথম আন্দোলন, যেটা ছাত্র আন্দোলনের যে গোড়াপত্তন যদি আপনি বলেন, সেটা আমরা দেখতে পেয়েছি। তো আমি যদি 92 এর পর থেকে কাউন্ট করি, সেই ক্ষেত্রে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানটাকে আমি স্থূল বা আমি সেই অর্থে অনেক সূক্ষ্ম করে আমি দেখতে চাইবো সেই জায়গা থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটি কথা বলা হলো যে প্রাইভেট ইউনিভার্সিটির বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সর্বপ্রথম একটা রাজনৈতিক অঙ্গনে আন্দোলনের মধ্য দিয়ে যুক্ত হওয়া, গণঅভ্যুত্থানের সাক্ষী হওয়া,
এইটাকে অঙ্কুরে বিনষ্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার কেন জানি মনে হচ্ছে তারা আসতেই দিতে চায় না, নতুন নেতৃত্ব তৈরি হোক ঢাকা বিশ্ববিদ্যালয় ওই গণ্ডির বাইরে, সেটা তারা এটা করতেই দিতে চাচ্ছে না, এবং সেটার জন্য এই জায়গায় এটাকে একটা নিপিন্দা বাট করে দিয়ে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা যেটা করা। ঠিক আছে, আমরা এখানে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে পলিটিক্স, না এখানে আসবো, এর ভিতরে মেয়েদেরকে নাই করে দিয়েছে, এখানে আসবো, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা না এখানে আমরা আসবো। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই না, দেখুন যে ছাত্রই না, যার শিক্ষকরা ওই আন্দোলনের শেষে গণভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গেছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেউ সেখানে দাওয়াতই পায়নি। তো এরকম বহু ঘটনা ঘটেছে। অনেক দূর আগে থেকে সেখানে সেটআপ করে বসে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলতে হচ্ছে। শিক্ষার্থীরা, শিক্ষকরাও ছিলেন, তারাও বাদ পড়েছেন। সো আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে পাওয়ার্ড বাই পুষ্টি। আমরা আলোচনা যেখানে ছিলাম এবং বেহেশত যেই কথা বলছিল তা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাতীয় আন্দোলন করা। বেহেশতি, আপনি একই সাথে হচ্ছে একজন উপদেষ্টা সম্পর্কেও সরাসরি অভিযোগ করেছেন। যদি এটা মানে ফুয়াদ ভাই মাইক্রো লেভেল বলবে, কিন্তু আমি বলি যে আপনি বলেন আপনার সেই অভিযোগ। এবং দেখুন, আমি আসিফ নজরুল স্যার সম্বন্ধে বলেছিলাম। একসময় আমি ওনাকে নিয়ে ফেসবুকে অনেক পোস্ট করতাম। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় আমি দেখেছি উনি কড়া প্রতিবাদ করতেন, জানাতেন, এবং আমাদের কথাবার্তার যদি বলি ওই যে বেলুন আটকে গেলে যে ফুলতে ফুলতে বলার একটা মুখ দরকার হয়, সেই মুখটা আমার মনে হয় ডক্টর আসিফ নজরুল স্যার ছিলেন। তো এবং ওনাকে আমরা খুব ভালোভাবে সরাসরি অভিযোগ করেছেন যে ওনার কারণে জুলাই বেহাত হয়েছে। এক্স্যাক্টলি, আমি সেদিকে আসছি। তো পরবর্তীতে 5ই আগস্টের পরে আমি ভিন্ন চিত্র দেখলাম সেই অর্থে। বিকজ এখন ঢাকা ইউনিভার্সিটির আমি কোরামের কথা বলেছি, যদি ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে অন্য কেউ কোরামটা করতাম, তার আগের কথাটা বলতাম, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে এই জিনিসটা বারবার প্রতিফলিত হচ্ছে বিধায় আমি এই কথাগুলো বলেছি। ওনার বিরুদ্ধে কেন একটা কথা বললেন? ওনার বিরুদ্ধে আমি কেন বলেছি, আমার কাছে উপদেষ্টা ছিল এই জন্য। উপদেষ্টা শুধু ছিল না, উপদেষ্টা থাকা অবস্থায় ওনার ওই গভর্নমেন্ট ফর্মে তো তানজিবউদ্দিন খানও ছিলেন, তার সময় তো কিছু বলেন না। উনি উপদেষ্টাতে যায় নাই, উনি নীতি নির্ধারকের কোনো পর্যায়ে উনি ছিলেন না। উপদেষ্টা আসিফ নজরুল স্যার কি কখনো রাষ্ট্র চালিয়েছেন? মানে আপনি একটা উদাহরণ দিতে পারবেন যেটা দিয়ে বোঝা যাবে যে উনি আসলে বেহাত করেছেন, এমন কোন উদাহরণ আপনার কাছে আছে? আমি দুটো ইস্যু টানবো। একটা হচ্ছে ছোট করে আমি দুটো ইস্যু টানবো। একটা হচ্ছে যে একদিন আমার আহতদেরকে নিয়ে ওখানে যাওয়া হয়েছিল, বেশ কিছু আহত, এটা শেষের দিকের কথা যদি আমি বলি, যাওয়া হয়েছিল। আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে গিয়েছিলাম। তো আমি তো ফিজিক্যালি আমি এনসিপির কেউ না, তখন এনসিপি অলরেডি ফর্ম হয়ে গেছে। তো তারা এনসিপি ব্যতীত অন্য কাউকে জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধা হিসেবে বা সমন্বয়ক বা অন্য কোনো হিসেবেই তারা এটাকে ধার্তব্যের মধ্যে নেয় না। এটা ছিল প্রথমত ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানের বাংলাদেশের বারবার একটা কথা আসছিল যে আমাদের সার্বভৌমত্বের বিষয়টা চলে আসছিল, যে সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন বিডিআর হত্যাকাণ্ডের ইস্যুটা কিন্তু বারবার আসছে। এইটা নিয়ে অনেকবার ওনার সাথে আমি বসার চেষ্টা করেছি, বিভিন্নভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। উনি এটাকে কোনোভাবেই উনি কোনো উনি অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে উনি নেন নাই। এই দুটো ইস্যু ছিল। এটা ঠিক যে আপনি মিডিয়া নিয়ে অনেক কাজ করেছেন, যদি আজকে আমাদের হাতে সময় নেই ওটা নিয়ে আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমি ছোট করে আমি এই কথাটাই বললাম যে আপনি তো আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছিলেন। তো আপনার জায়গা থেকে যারা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিল, আমি স্পষ্টভাবে বলতে চাই, এটা নিয়ে যদি কেউ কোনো ধরনের ইস্যু করতে চায় সেটা করতে পারুক, কিন্তু কথা হচ্ছে যে যেই লোক হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল না, তাকে যদি আমি হত্যাকাণ্ডের মধ্যে আমি তাকে নিয়ে এসে, আওয়ামী লীগের কেউ যদি হোক, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি সে জড়িত নাও থাকে, তাকে যদি নিয়ে এসে আমি দেখাই যে সেইটার মধ্যে ছিল, তার মানে আপনার ওইখানে বলেছেন উনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এরকম একটা কথা আমি বলেছেন। সেদিকে আমি আসছি। তাকে যদি আপনি সেখানে, হ্যাঁ আমি সেদিকে আসছি, তাকে যদি সেখানে নিয়ে আসা হয়, তাহলে মানে আমার বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। এখন আমি আপনার ওই কথাটাতে আসছি যে প্রধান উপদেষ্টা সে আসলে হতে চেয়েছিলেন। আপনার প্রুফ কি? আপনি কি ওই মিটিং এ ছিলেন? না, আমি ওই মিটিং এ ছিলাম না, কিন্তু যারা ছিলেন, এটা নিয়ে ভিডিও পাবলিশ হয়েছিল যে সেখানে 3 জন ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল যারা নিজেদেরকে সমন্বয়ক দাবি করেছে, এবং আসিফ নজরুল স্যার তাদেরকে নিয়ে এসে বলছিল এই যে আমার সাথে সমন্বয়ক বিন্দু আছে, এবং ওইখানে হাসনাত কায়ুম স্যার, আমি যদি ভুল না করে থাকি, উনি ওখানে উপস্থিত ছিলেন। উনি বাধা পর্যন্ত দিয়েছিলেন যে ইউ মাস্ট নট ডু দিস ওয়ার্ক, এটা আপনি করবেন না। এটা পরিষ্কার, আপনার অবস্থা পরিষ্কার। দুধু ভাই, ওভারঅল বিষয় নিয়ে আপনি একটা মতামত দেন। আমাদের হাতে একদম শেষের দিকে চলে আসছে, তো আলোচনা শুনলেন তো, মানে পুরো বিষয়টা বেহেশতির এই প্রজন্ম যারা আন্দোলন করলে, ও একজন আন্দোলনকারী। আমি জানি না ও জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেয় না, আন্দোলনকারী হিসেবে পরিচয় আমি জানি না। ঠিক আছে, মানে এক একজন এক এক ভাবে হয়তো পরিচয় প্রশ্ন থাকতে পারে, কিন্তু ওই গণঅভ্যুত্থানে সে একজন প্রথম শ্রেণীর বলবো, মানে সেই সময় দায়িত্ব নিয়ে কাজ করেছে, নেতৃত্ব দিয়েছে। তো এখন সেটি অন্যান্যরা কিভাবে দেখবেন, কিভাবে নিবেন, সেটা অন্য পরের কথা। কিন্তু আমরা তো ছাত্রদের মধ্যে না, আমরা হলো ছাত্র তো শেষ করে এসেছি, কিন্তু ছাত্র ছিলাম, 90-এর গণঅভ্যুত্থানে ছিলাম। এই বিষয়টা না সামান্যতম কাজও যে করে অভ্যুত্থানের পক্ষে,
সেও একটা চিঠিও যদি যথাসময় যথা গুরুত্বপূর্ণ চিঠি এক জায়গায় পৌঁছাই দেয়, এটাও গুরুত্বপূর্ণ ওই সময়। খুব ভালো বলেছেন দুদু ভাই। আমরা এখন একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি কি আসলে এইবারও আবারও এটা মাইক্রো এবং ম্যাক্রোর ভাগ করে মাইক্রোকে ওভারলুক করে ম্যাক্রোতেই থাকতে চাইবেন, নাকি আর কিছু বলতে চাইবেন? একটা বড় ঘটনার হিস্টোরিক্যাল দেখবেন, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে 89-তে অথবা 90-তে ফ্রান্সের প্যারিসের ক্যাফেগুলোতে কি আলোচনা হয়েছে, কিন্তু এটা যখন সেকেন্ড রিপাবলিকের আলোচনা শুরু হয়েছে 40 বছর পরে, 50 বছর পরে, তখন কনভারসেশনটা কোথায় গেছে? আজকে দেখবেন আমরা যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলি, আমাদের জেনারেশন, আমাদের ভাষায় দেখবেন যে ক্রিটিক্যাল জায়গাটা আছে, আবেগ কম থাকে, কিন্তু যিনি মুক্তিযুদ্ধের জেনারেশন তার ভাষায় দেখবেন যুক্তি, বুদ্ধি, ঘটনার থেকে আবেগ অনেক বেশি। তো আয়াতের কথাবার্তাগুলো তো এটা খুবই যৌক্তিক জায়গা, না, কিন্তু এই যে আলাপটা চলছে। রেভলিউশন আপনার ধরেন নেপোলিয়ন বোনাপার্ট যেমন পিপলস রিপাবলিক করেছেন, আবার একই সাথে সে কিন্তু নিজে আবার স্বৈরাচারীও হয়ে হয়েছেন। এই জন্য সেকেন্ড রিপাবলিক করতে হয়েছে, তো এই জন্য এই জন্য সেকেন্ড রিপাবলিক করতে হয়েছে। তো দেখেন যে যিনি একজন নায়ক তিনি আবার একই সাথে ভিলেনও তো হতে পারে। হতে পারে, এই জন্য তো বলতেছি আলাপটা, তর্কটা জারি রাখতে হবে, কিন্তু আমাদের এই ছোট ছোট আলোচনাতে মূল লড়াইটা যেন আমরা ভুলে না যাই। আমরা যারা একসময় বাম রাজনীতি করেছি, প্রিন্সিপাল কোশ্চেন, এক্স্যাক্টলি ওই মূল প্রিন্সিপাল কোশ্চেন কোনটা আর কি, আমাদের মূল লড়াইটা কি, রাষ্ট্র বিনির্মাণ, সংস্কার, এই জায়গাগুলোর ফোকাস যেন নষ্ট না হয়। মানে এখন ধর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই যে মানে আন্দোলনকারী বা ওদের সম্পর্কে আপনি এক লাইনে কি বলতে চান? বলতে চাচ্ছি যে আরো বেশি পলিটিক্যাল হতে হবে। ব্র্যাক ইউনিভার্সিটির ছেলে মেয়ে বলেন, ইস্ট ওয়েস্টের ছেলে মেয়েদেরকে বলেন, এরপরে কোথায় তারা বাংলাদেশের আর কোন আলোচনাতে গত 2 বছর রোল প্লে করেছে, অ্যাসার্টিভলি অ্যাক্ট করেছে? নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এরপরে কোথায়? মানে আপনি একটা লড়াইতে অংশগ্রহণ করেছেন, মানে কি আপনি আগামী 50 বছরের জন্য গোল্ড মেডেল পেয়ে গেছেন? এটা তো রাজনৈতিক লড়াই না। রাজনৈতিক লড়াই হলে আপনি প্রতিদিন নাগরিকের হয়ে কাজ করছেন কিনা, রাষ্ট্রের জন্য কাজ করছেন কিনা, লড়াইটা করছেন কিনা, তখনই অবদানের স্বীকৃতিটা পার্মানেন্ট হবে। ওকে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কথা পরিষ্কার। আমরা লাস্টে যাব হচ্ছে আয়াতুল্লাহ বেহেশতির কাছে। বেহেশতি, যেহেতু আমাদের এখানে মানে শামসুজ্জামান দুদু ভাই আছেন, উনি সরকারকে হয়তো বলতে পারবেন, যেমন ধরেন আপনি অন্তর্বর্তী সরকার ওই সময়টা নিয়ে বলেছেন, কিন্তু একজন আন্দোলনকারী হিসেবে জুলাইয়ের আপনি এই সরকারের কাছে বা আগামীতে কি চান বা কীরকম বাংলাদেশ চান, এটা শুধু এক লাইনে যদি বলেন আমরা এখানেই শেষ করে দিব। ধন্যবাদ। আমি আসলে অনেক উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি আসলে আগামীকালকে একটা প্রোগ্রাম আছে 5ই আগস্ট, এটা নিয়ে অনেক বড় একটা গভর্নমেন্ট থেকে প্রোগ্রাম করা হয়েছে। এই জায়গা থেকে যদি বলতে চাই, আমার জানা মতে 300-র অধিক আহত যারা জুলাই যোদ্ধা ছিল তারা কোনো ইনভাইটেশন পায় নাই এখন পর্যন্ত, এবং তাদের জায়গা থেকে তারা এটা নিয়ে খুব মর্মাহত আমাকে ফোন করেছিলেন। এদের সাথে অনেকের হয়তো বা এনসিপির সাথে যোগসাজশ আছে, অনেক এনসিপি করছেন বা এনসিপিতে নাই বা ভালো সম্পর্ক আছে। তো এইভাবে যদি জাস্ট নিজস্ব জায়গা থেকে পলিটিক্যাল মতবাদের অনুসরণ না করলেই তাকে মাইনাস করে দেওয়া যায়, যেটা এনসিপি হয়তো বা করেছে, আমি যেটা আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা আমরা দেখেছি, একটা নির্দিষ্ট কোরামে না হয় তুমি জুলাই যোদ্ধা না, তুমি অমুক না তমুক না, এই বিষয়গুলো চলে আসছে। এইটা যদি বর্তমানে বিএনপি সরকার এত বছর পরে তারা আসলো ক্ষমতায়, তাদের কাছ থেকে যদি একই আশাকাঙ্ক্ষার জায়গা থেকে একইভাবে যদি আমি বলে আশাহত হই, সেই জায়গাটা আসলে তাহলে আমার মনে হয় যে নতুন বাংলাদেশের কথা যত যাই বলি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছে, এই বিষয়টাই আসলে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এবং এই জায়গা থেকে 24শে জুলাই গণঅভ্যুত্থানের যেই আমরা বলি যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, নতুন বাংলাদেশ 2.0 যেটা তৈরি হয়েছে, এই এতগুলো মানুষের রক্ত আসলে বৃথা যাবে, এবং এই যে নতুন করে যে সম্ভাবনার দ্বার তৈরি হচ্ছিল সেটা আসলে বন্ধ হয়ে যাবে। আয়াতুল্লাহ বেহেশতি খুবই ভালো বলেছেন। আয়াতুল্লাহ বেহেশতির কাছ থেকে আমরা শুনলাম, এবং আগামীকাল যে অনুষ্ঠান আছে এরপরেও যতগুলো হবে, আশা করি সেইখানে কোনো কে কোন দলের সেইভাবে বৈষম্যের সম্মুখীন হবে না। তারা যার যার কাজের জন্য, কৃতকর্মের জন্য সবাই তাদের সম্মান করবে, তাদেরকে সংযুক্ত করবে। এইটাই আমাদের চাওয়া, এবং জুলাইকে সবাই মনে রাখবে, সেইটাই আমরা চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের কথা শোনার জন্য। দেখতে থাকুন আগামীকালও চলমান, আমাদের চলমান আগামীকালও চলমান থাকবে, অ্যান্ড পাওয়ার্ড বাই পুষ্টি।